হ্যালো ফ্রেন্ডস, আলমা ম্যাটার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2021-এর আবারও স্পেশাল সাজেশন সেট নিয়ে এসেছি, যাতে 25টি প্রশ্ন থাকছে, যার মধ্যে 15টা জিকে, 5টা ম্যাথ থেকে, 5টা রিজনিং থেকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই কোশ্চেন কমন পাবে। রেগুলার যে ভিডিওগুলো নিয়ে আসছি পরপর, সেই ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটা দেখতে হবে, তবে কিন্তু পরীক্ষা একদম পার হয়ে যাবে। চলো শুরু করা যাক। ভিডিওর মাঝে স্কিপ করে যেও না, এটাই রিকোয়েস্ট করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথম প্রশ্ন রয়েছে দেখো রিজনিং থেকে, ডিকশনারির ক্রম অনুযায়ী সংখ্যাগুলিকে সাজাও। এই অঙ্কগুলো এই রিজনিংগুলো কিভাবে থাকে, পরপর 4টে কিংবা 5টা ওয়ার্ড দেওয়া থাকে, সেই ওয়ার্ডগুলো কোনটা ডিকশনারির প্রথমে আসবে, তারপর কোনটা আসবে, এইভাবে পরপর সাজাতে হবে। দেখো এইখানে যে 5টা ওয়ার্ড দেওয়া রয়েছে, 5টা ওয়ার্ডে প্রথম চারটে অংশ দেখো, DISS DISS DISS, প্রত্যেকটাতে DISS রয়েছে, ঠিক, DISS রয়েছে। এরপরে আমি কি দেখব, এরপরে দেখব এইটার ক্ষেত্রে কি রয়েছে, আই রয়েছে, এইটার ক্ষেত্রে কি রয়েছে, ও রয়েছে, এটার ক্ষেত্রে রয়েছে ই, এটার ক্ষেত্রে রয়েছে ও, এটার ক্ষেত্রেও রয়েছে ও, তার মানে 3টে ও। তাহলে DISS 4টের ক্ষেত্রে সমান। এরপর কোনটা আসবে, ইংরেজি ডিকশনারিতে কি অনুযায়ী আসে, প্রথমে এ আসবে, তারপর বি আসবে, সি আসবে, এইভাবে পরপর আসতে থাকে। তাহলে এখানে ও এর সব আগে কি আসবে, ই আসবে সব আগে, তারপর আসবে আই, তারপর আসবে ও। তার মানে 3 নম্বরটা প্রথমে আসবে, তারপর 1 নম্বর, 3 1 3 1 দেখো পরপর খ আর গ, এই দুটোর মধ্যে তাহলে উত্তর হতে পারে আমাদের 3 1। এবার তারপরে দেখো 3 1 যখনই রয়েছে, 3 1-এর পর কিন্তু 4 দুটোর ক্ষেত্রে একই রয়েছে, তার মানে 4 নম্বরটা আমার 3rd নম্বর পজিশনে আসছে, এটা আমি ধরেই নিলাম। হ্যাঁ, যেহেতু দুটো, যে 3 1 এই দুটো দিয়ে আসবে, শুরু হবে, এবং শুরু দুটো রয়েছে অপশান, আর 4 নম্বরটা তারপরে দুটোর ক্ষেত্রেই রয়েছে, তার মানে 3 1 4 হয়ে গেল। এবার 3 আগে আসবে না 5 আগে আসবে, 2 আগে আসবে না 5 আগে আসবে, এইটা আমাদেরকে দেখতে হবে। 3 1 4 হয়ে গেছে, 2 আর 5, 2-এর মধ্যে দেখো ডিসসলভ রয়েছে, আর 5-এ রয়েছে ডিসসলিউশন। ও এল এর পরে দেখো এর ক্ষেত্রেও ও এল রয়েছে, এর ক্ষেত্রেও ও এল রয়েছে, ঠিক, ও এল পর্যন্ত ঠিক আছে। তাহলে তারপরের কি রয়েছে, এর রয়েছে ইউ, এর রয়েছে ভি, আগে ইউ হয় তারপর ভি, তার মানে 5 আগে তারপর 2, তার মানে 3 1 4 5 2, 3 1 4 5 2। আশা করছি বুঝতে পেরেছ। প্রথমে আমরা কি দেখে নিলাম, প্রত্যেকের ক্ষেত্রে 4টে DISS, এই 4টে লেটার কিন্তু সমান রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে রয়েছে। তারপর যখনই আমি নেক্সট লেটারটা চেক করতে গেলাম, তখন ই আমার আগে চলে এলো, তার মানে 3 নম্বর আগে চলে এলো, তারপর 1 নম্বর আগে চলে এলো আমার আই, তারপর দেখো প্রত্যেকের ক্ষেত্রে ও রয়েছে। এবার যখন 3 1 চেক করতে যাচ্ছি, দুটো মাত্র অপশান আমার রয়েছে, খ আর গ, 3 1 4, তাহলে 4টা অবভিয়াসলি তারপরেই রয়েছে। এরপর 5 আর 2, 5 আর 2-এর মধ্যে যখন চেক করতে যাচ্ছি, ও এল তারপরে দুটো সমান রয়েছে। তারপরে দেখলাম একটাতে ইউ রয়েছে, একটা ভি রয়েছে, আগে ইউ আসবে তারপর ভি আসবে, তাহলে আগে 5 তারপরে 2। চলো পরের প্রশ্ন দেখব। ভারতবর্ষের প্রথম কোথায় ব্রিটিশ আমলে মাদ্রাসা তৈরি হয়? ব্রিটিশ আমলের প্রথম মাদ্রাসা বা ব্রিটিশ প্রথম শিক্ষা প্রতিষ্ঠান বললে পরেও সেইটার নাম হবে কলকাতা মাদ্রাসা। তাহলে কোথায় তৈরি হয়? কলকাতায় প্রথম মাদ্রাসা তৈরি হয়। কত সাল সেটাও একটু জেনে নিতে হবে। 1780 সাল। 1780 সালে ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস 1780 সালে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, ঠিক, বর্তমানে যেটা আলিয়া ইউনিভার্সিটি। পরের প্রশ্ন দেখব, নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন?
নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাদির শাহ 1739 সালে ভারতবর্ষ আক্রমণ করেন। নাদির শাহ পারস্যের সম্রাট ছিলেন। পারস্যের সম্রাট নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন? 1739 সালে। এরপর এখান থেকে প্রশ্ন আসে, নাদির শাহ যখন ভারত আক্রমণ করেন তখন ভারতের মুঘল সম্রাট কে ছিলেন? মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ তখন মুঘল সম্রাট ছিলেন। ঠিক, তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম নাদির শাহ পারস্যের সম্রাট ছিলেন, 1739 সালে ভারত আক্রমণ করেন, তখন ভারতের মুঘল সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ। পরের প্রশ্ন দেখব, ভারতের বর্তমান ইলেকশন কমিশনারের নাম কি? ভারতের বর্তমান ইলেকশন কমিশনারের নাম হলো সুশীল চন্দ্র। সুশীল চন্দ্র অবশ্যই মনে রাখতে হবে, প্রধান যেগুলো রয়েছে সেগুলোর নাম অবশ্যই মনে রাখতে হবে। আমার আরেকটা ভিডিও রয়েছে, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব, সেখানে এই রিসেন্ট মার্চের পর থেকে ভারতবর্ষে এপ্রিলের পর থেকে ভারতবর্ষে বিভিন্ন যে স্পেশাল পোস্টগুলো রয়েছে তার হেড কে রয়েছেন সেটা জানতে পেরে যাবে। সেই ভিডিওটাও পুরোটা দেখে নেবে, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুব ইম্পর্টেন্ট। বর্তমানে ভারতের ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনারের নাম হলো সুশীল চন্দ্র। এরপরে এটা প্রশ্নও আসতে পারে যে সুশীল চন্দ্র কততম চিফ ইলেকশন কমিশনার? তাহলে হয়ে যাবে 24তম। ঠিক, 24তম চিফ ইলেকশন কমিশনার হলেন সুশীল চন্দ্র। পরের প্রশ্ন দেখব, খাদ্য সংরক্ষণে নিম্নোক্ত কোন অ্যাসিড ব্যবহার করা হয়? খাদ্য সংরক্ষণে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? খাদ্য সংরক্ষণে বেনজোইক অ্যাসিড ব্যবহার করা হয়। বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিডের সংকেতটা দেখিয়ে দিচ্ছি, এটা কখনো পরীক্ষায় আসবে না আশা করছি। COOH, এটা হলো বেনজোইক অ্যাসিড। এটাকে বেঞ্জিন বলা হয়। এই যে রিংয়ের মতো আঁকলাম ষড়ভুজ, সেটা হলো বেঞ্জিন বলাই, তার সাথে COOH। অ্যাকচুয়ালি বেনজোইক অ্যাসিড ব্যবহার করা হয় না, সোডিয়াম বেনজয়েড ব্যবহার করা হয়। এই এইচের পরিবর্তে যদি Na লেখা হয় তাহলে সোডিয়াম বেনজয়েড হয়ে গেল। সোডিয়াম বেনজয়েড খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। চলো পরের প্রশ্ন দেখব, বালাজি মন্দির কোথায় অবস্থিত? বালাজি মন্দির অন্ধ্রপ্রদেশে অবস্থিত। অন্ধ্রপ্রদেশের তিরুমালাতে বালাজি মন্দির অবস্থিত। বালাজি মন্দিরের আরেক নাম হলো তিরুপতি মন্দির। ঠিক, চলো পরের প্রশ্ন দেখব, ভূমিকম্প সৃষ্টি করে, দেখো এখানে 4টে অপশান রয়েছে, সাবসনিক তরঙ্গ, সুপারসনিক, আলট্রাসনিক, ইলেকট্রোম্যাগনেটিক। অ্যাকচুয়ালি ইনফ্রাসনিক, এদের কোনোটাই কিন্তু উত্তর হবে না। 4টে কিন্তু অপশান রং রয়েছে, এখানে উত্তর হয়ে যাবে ইনফ্রাসনিক। দেখো আমাদের শ্রবণের যে লিমিট 20 থেকে 20,000 হার্জ হতে হবে। ঠিক, শব্দের যদি ফ্রিকোয়েন্সি 20 থেকে 20,000 হার্জ হয় তবে সেই শব্দটাকে আমরা শুনতে পাই। ঠিক, এবার 20-র নিচে যেটা, 20-র থেকে কম যেটা, সেটা হলো ইনফ্রাসনিক, আর 20,000-এর উপরে যেটা সেটা হলো আলট্রাসনিক। আর সাবসনিক, সুপারসনিক এই দুটো কিন্তু 20 থেকে 20,000-এর মধ্যেই পড়ছে। ইলেকট্রোম্যাগনেটিক ভূমিকম্প নয়, ভূমিকম্প একটা মেকানিক্যাল ওয়েভ। ঠিক, ওয়েভ বা তরঙ্গর দুটো ভাগ, একটা ইলেকট্রোম্যাগনেটিক, একটা মেকানিক্যাল। অত জেনে আমার লাভ নেই। ভূমিকম্প একটা মেকানিক্যাল ওয়েভ। এবার ভূমিকম্প সৃষ্টি করে কোন ধরনের তরঙ্গ? তাহলে হয়ে যাবে ইনফ্রাসনিক, মানে 20 হার্জের কম ফ্রিকোয়েন্সির, বাংলা টার্মটা আমার মনে পড়ছে না। ভূমিকম্প যে তরঙ্গ সৃষ্টি করে তার ফ্রিকোয়েন্সি 20 হার্জের কম, সেইটিকে বলা হয় ইনফ্রাসনিক। ঠিক, চলো পরের প্রশ্ন দেখব, নিম্নোক্ত কোনটি আলাদা? দেখো এখানে 4টে অপশান রয়েছে, এখানে 4টে অপশানই তোমাকে ভালো করে দেখতে হবে, কোনটি আলাদা সেটা বার করতে হবে। তার মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার। সঠিক উত্তর কী হয়ে যাবে? ওজোনোস্ফিয়ার। কেন হবে? দেখো স্ট্র্যাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এগুলো কিন্তু আমাদের বায়ুমণ্ডলের এক একটা ভাগ,
কিন্তু ওজোনোস্ফিয়ার যেটা, সেইটা কোনো আলাদা ভাগ নয়। ওজোনোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই অবস্থিত। তাহলে ওজোনোস্ফিয়ার বলে আলাদা কিছু থাকে না, স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে অবস্থিত, তাই ওজোনোস্ফিয়ার আলাদা। পরের প্রশ্ন দেখব। দেখো এইটা একটা রিজনিংয়ের প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আসে, মেলাতে দেওয়া থাকে যে ওই ফাঁকা স্থানগুলোনে কী কী বসবে। দেখো টোটাল কত রয়েছে, 3, 3, 6, 9, 12, 15, 3, 3, 3, 3, 15, 16টা রয়েছে। কিন্তু 16টা থাকলে পরেও এটা একটা আলাদাভাবে দেওয়া রয়েছে। এইখানে দেখো 3টে করেই ভাগ হবে। এটার কি ভাগ হবে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই ভাগটার, এটা স্পেশাল একটা দেওয়া ছিল, সেখান থেকে আমি কালেক্ট করেছি। এটা হবে বিসিবি, তারপর এসিএ, তারপর বিসিবি, আবার এসিএ, তারপর বিসিবি, তারপর আবার এসিএ, তারপর বি। ঠিক, এটা একটা স্পেশাল ছিল, যে কারণে এটা 16টা দেওয়া থাকলে পরেও এটা অ্যাকচুয়ালি ব্যাংকের পরীক্ষায় এই ধরনের আসে, শুধু পাজেল করার জন্য এইরকম থাকে আর কি। নর্মালি পরীক্ষায় এই লাস্টের বিটা দেবে না, 15টাই দেবে। তো বিসিবি এসিবি, বিসিবি এসিএ, বিসিবি এসিএ, এইভাবে এটা রাউন্ড চলতে থাকবে। ঠিক, তাহলে পরে আমার শূন্যস্থানে কী বসলো, বিএসিবি, বিএসিবিসি। তার মানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমার অপশন গ। আশা করি বুঝতে পেরেছো। দেখো এই অংশটায় এই যে লাস্ট বিটা, এই লাস্ট বিটা কিন্তু নর্মাল পরীক্ষায় দেওয়া থাকে না, এটা ব্যাংকের একটা সেট থেকে কালেক্ট করা। তো 15টা ওয়ার্ড, এমনি 15টা লেটার দেওয়া থাকবে, তার মধ্যে এইরকম একটা প্যাটার্ন দেওয়া রয়েছে, বিসিবি এসিএ, বিসিবি এসিএ, এভাবে পরপর চলতে থাকবে। মানে সি মাঝে রয়েছে আর দু সাইডে একই অক্ষর তোমার পরপর অল্টারনেট চেঞ্জ হচ্ছে, বি থাকলে বি, এ থাকলে এ। ঠিক, তাহলে সঠিক উত্তর হয়ে গেল বিএ সিবিসি। চলো পরের প্রশ্ন দেখব। এটা একটা অঙ্কের প্রশ্ন রয়েছে। এক ব্যক্তি কিছু পরিমাণ টাকা ধার করে এবং দুটি সমান কিস্তিতে 882 টাকা করে 5% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে মিটিয়ে দেয়। ওই ব্যক্তি কত টাকা ধার করেছিল? একটু অঙ্কটা ডিফিকাল্ট, কিন্তু আশা করছি ফর্মুলা বলে দেওয়ার পর সহজ হয়ে যাবে। কত টাকা ধার করেছিল সেটাকে আমি ধরে নিলাম পি, যে টাকা ধার করেছিল সেটা পি, এটাই আমাকে বার করতে হবে। এরপর কিস্তি যেটা, সেটাকে আমরা লিখি এক্স দিয়ে। ঠিক, এবার এক্সের পর এরকম হয়ে যায় 1 কতগুলো কিস্তি, দুটো কিস্তিতে মিটিয়েছে বলেছে, তাহলে 1 প্লাস, এবার সুদের হার কত, 5%, 5% বাই 100। তারপর এটা 1 নম্বর ফ্যাক্টর গেল, দ্বিতীয় নম্বর ফ্যাক্টর আবার 1/1 প্লাস 5/100, এইটার কিন্তু স্কোয়ার হবে। ঠিক, এবার যদি তৃতীয় হতো তাহলে 1/1 প্লাস 5/100 তার কিউব হয়ে যেত। এইভাবে পরপর এটা চলতে থাকবে। ঠিক, যেহেতু দুটো কিস্তি, তাহলে এই দুটোতেই এটা সমাপ্ত হয়ে গেল। তার মানে আমি কি পেয়ে গেলাম, এক্স ইন্টু 1/5 আর 100 দিয়ে কাটলে হয় 20, তার মানে 20/21 প্লাস এটা 20 স্কোয়ার মানে 400 হয়ে যাবে, 400, আর 21 স্কোয়ার মানে 441। ঠিক, তাহলে এক্স ইন্টু এইটা পেয়ে গেলাম। এক্স আমি কত জানি, এক্স মানে জানি 882, তার সাথে এটা লসাগু করলে 4 4 একই আসবে, আর এটা 21 গুণ 21 গুণ 20 করলে পরে হয় 420 প্লাস 400। দেখো 441 আর 882কে গুণ করলে হয় 2। ঠিক, 2 ইন্টু কত হয়ে যাবে, 420 প্লাস 400 মানে 820। ঠিক, তার মানে কত হয়ে যাচ্ছে, 8 2 16,
1640। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের 1640। ঠিক, আশা করছি বুঝতে পেরেছো। আমার কি বললাম, কিস্তি কত দিয়েছি, 882 টাকা করে। ঠিক, এই কিস্তিটা হলো এক্স। ঠিক, পি যেটা, ঠিক, পি যেটা সেটা হলো সরি, একটু একটু পি যেটা সেটা আমরা যে টাকাটা ধার করেছি সেটাকে আমরা পি ধরছি, আর যেটা এক্স সেটা হলো যে টাকা আমরা ইনস্টলমেন্টে দিচ্ছি বা কিস্তিতে দিচ্ছি, সেটা এক্স সমান কত, 882 টাকা আমি পেয়ে গেছি। এরপরে কি বললাম, 1/1 প্লাস যেটা পার্সেন্টেজ রয়েছে 5/100 প্লাস 1/1 প্লাস 5/100 তার স্কোয়ার। এইভাবে পরপর চলতে থাকবে। 3 যদি হতো, 3বারে কিস্তি দিত, তাহলে 1/1 প্লাস 5/100 এটার কিউব হতো। তারপর 4বারে যদি হতো, তার মানে 1 প্লাস 5/100 এর পাওয়ারে 4 হতো। এইভাবে চলতে থাকবে। এখানে দুটো কিস্তি, তাই এই দুটোর মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। তাহলে এক্স ইন্টু 20/21 আর 400/441। এবার এটা লসাগু করে আমাদের কত হলো, 820/441। 820 ইন্টু 2 হয়ে যাচ্ছে, তার মানে 1640 টাকা। ঠিক, তাহলে এই 1640 টাকা ওই ব্যক্তি ধার করেছিল। চলো পরের প্রশ্ন দেখব। বার্ষিক 5% সুদের হারে 10,000 টাকার 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত? দেখো, এটার একটা নর্মাল খুব সহজ ফর্মুলা রয়েছে। কি ফর্মুলা? এই যে টাকাটার মধ্যে আমাদের পার্থক্য খুঁজতে হবে সেই টাকাটা নিয়ে নিলাম, তারপর r/100, r/100 এটার স্কোয়ার। ব্যাস, এইটা করলে পরেই আমরা চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য পেয়ে যাব। এটা কিন্তু 2 বছরের জন্য। এটা যদি 3-এর পরিবর্তে 2 হতো তাহলে পরে এটা উত্তর হতো, কিন্তু 3 বছর যদি বলা হয় তাহলে উত্তর কি হয়ে যাবে, এর সাথে হয়ে যাবে 3 প্লাস r/100। ঠিক, তাহলে পরে 10,000 তো থাকছেই, 10,000 এর সাথে r/100। আর কত বলা হয়েছে, আর মানে হলো রেট অফ ইন্টারেস্ট 5%। 5/100 মানে 1/20, 1/20 মানে 1/400। ঠিক, তারপর 3 মানে 300 প্লাস 5/100। দেখো 4টে জিরো, এই 4টে জিরোর সাথে কেটে যাচ্ছে, 10,000-এর সাথে কেটে গেল। তাহলে নিচে হলো 4 আর ওপরে হলো 305, তার মানে 305/4 যা হবে 4 7 28, 25, 4 6 24, 76.25। এই টাকাটা হবে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য। তাহলে আমি কি বললাম, প্রথমে বললাম যে 2 বছরের মধ্যে যদি বলে তাহলে পরে যে টাকাটার মধ্যে পার্থক্য বলেছে সেই টাকাটা লিখব, ইন্টু r/100 তার স্কোয়ার করে দেবো, তাহলে পরে খুব সহজে বেরিয়ে চলে আসবে। কিন্তু এখানে দেওয়া আছে 3 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য। 3 বছর হলে পরে এই 2 বছরের যে সিস্টেমটা রয়েছে সেটা তো থাকলোই, তার সাথে গুণ হয়ে যাবে 3 প্লাস r/100। আর মানে হলো রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, বার্ষিক সুদের হার। তাহলে এটা নর্মালাইজ করার পর আমার 10,000 ইন্টু আর মানে 5 রয়েছে, 5/100 মানে হলো 1/20, 1/20 স্কোয়ার করলে 1/400 আসে, 1/400 আর 3 ইন্টু 5/100 করলে 305/100 হয়ে যায়। এবার কাটাকাটি করার পর 76.25 আসছে। আশা করি বুঝতে পারছো। চলো পরের প্রশ্ন দেখব। ঘুম রোগ বা ট্রাইপানোসোমিয়াসিস রোগের বাহক কোনটি? ট্রাইপানোসোমিয়াসিস বা ঘুম রোগের কারণ কোনটি, মানে কোনটি বাহক হিসাবে এই রোগটি ছড়ায়? সঠিক উত্তর হয়ে যাবে সিসি মাছি। সিসি মাছি, ইংরেজিতে এটাকে লেখা হয় টিএসই। ঠিক, সিসি মাছি। এই সিসি মাছি ঘুম রোগ বা ট্রাইপানোসোমিয়াসিস রোগকে বহন করে নিয়ে যায়। এর যে জীবাণু ট্রাইপানোসোমা, সেই ট্রাইপানোসোমাকে বহন করে। চল পরের প্রশ্ন দেখব। কোন নদী উপত্যকাকে ভারতের রুর বলা হয়?
দামোদর ভ্যালিকে, দামোদর ভ্যালি বা দামোদর নদী উপত্যকাকে ভারতের রুর বলা হয়। দামোদর ভ্যালির মধ্যে কি কি রয়েছে? ঝাড়খণ্ড এবং আমাদের পশ্চিমবঙ্গের কিছু অংশ রয়েছে। বার্নপুর এবং ঝাড়খণ্ডের বরাকর জামশেদপুর যে অংশটা রয়েছে সেটা মেনলি সুবর্ণরেখা নদীর উপর রয়েছে। কিন্তু প্রথম যখন ভারতবর্ষে ইস্পাত ফ্যাক্টরি গড়ে ওঠে, যেটা বার্নপুরে গড়ে উঠেছিল, সেটা দামোদর নদী উপত্যকায় গড়ে উঠেছিল, যে কারণে ভারতের রুর বলা হয় দামোদর নদী উপত্যকাকে। চলো পরের প্রশ্ন। এখানে একটা এক্সট্রা পয়েন্ট বলে দিলাম যে জামশেদপুর গড়ে উঠেছে সুবর্ণরেখা নদীর উপর। কোন নদীর পাশে কোন শহর গড়ে উঠেছে সেটাও প্রশ্ন আসে। চলো পরের প্রশ্ন দেখব। শ্রীশৈলম জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর তৈরি হয়েছে? শ্রীশৈলম জলবিদ্যুৎ প্রকল্প কৃষ্ণা নদীর উপর তৈরি হয়েছে। খুব ইম্পর্ট্যান্ট এটা একটা প্রশ্ন। জলবিদ্যুৎ প্রকল্প থেকে শ্রীশৈলম জলবিদ্যুৎ প্রকল্প অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসছে। কৃষ্ণা নদীর উপর তৈরি হয়েছে। চলো পরের প্রশ্ন দেখব। ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যেটি যখন 36, 48, 60 দ্বারা বিভাজ্য করলে অবশিষ্ট হিসাবে থাকে 23, 35, 47। দেখো এখানে দুটো ফরম্যাট রয়েছে এই ধরনের অঙ্কের। একটাতে এই তিনটে, এক্ষেত্রে দেখো তিনটে অবশিষ্ট দেওয়া রয়েছে, আর একটাতে নর্মাল একটা দেওয়া থাকে। ঠিক, এবার আমার তিনটে সংখ্যা দ্বারা বিভাজ্য করছি, তার পরিবর্তে আমার কত আসছে? তিনটে অবশিষ্ট থাকছে। এক্ষেত্রে আমরা কি করি? ডিফারেন্সটা বার করে নিই। 36 মাইনাস 23 কত হবে? 13। দেখো 48 মাইনাস 35 কত? 13। তারপর বার করব 60 মাইনাস 47, 13। তার মানে তিনটে ক্ষেত্রে 13 ডিফারেন্স আসছে। যে সংখ্যাটা আসবে এই তিনটে দ্বারা 36, 48, 30, এই তিনটে সংখ্যাকে এই তিনটে সংখ্যার দ্বারা যে সংখ্যাটা তৈরি হবে তার সাথে 13 যোগ করে দিলে পরে আমাদের কাজ কমপ্লিট। ঠিক, তাহলে পরে প্রথমে আমরা কি করব? 36, 48 আর 60 এই তিনটের আমরা লসাগু করব। প্রত্যেকটা 4 দিয়ে চলে যাবে। 4 9 36, 4 12 48, 4 15 60। এরপর 3 দিয়ে নেব। 3 3 9, 3 4 12, 3 5 15, 3 4 12, 12 3 12 36, 5 12 ইন্টু 5 60 হয়ে গেল। 60 240, 240 720। এই 720 সংখ্যা যদি হতো, এই 720কে এই তিনটে সংখ্যা দ্বারা বিভাজ্য করলে পরে আমাদের কি আসতো? অবশিষ্ট 0 আসতো। এবার যদি আমি প্রথমে 13 যোগ করতে বলেছিলাম, 13 যোগ হবে না, 13 বিয়োগ হয়ে যাবে। 13 বিয়োগ হলে পরেই এই অবশিষ্টগুলো আসবে। 13 যোগ করলে কি আসবে? অবশিষ্ট 13 চলে আসবে। তাহলে 720 থেকে আমরা এদের যে নর্মাল তিনটের ক্ষেত্রে কমন ডিফারেন্স এসেছিলো 13, সেটাকে বিয়োগ করে দেব। 720 মাইনাস 13 মানে হবে 707। এই 707 এই সংখ্যাটিকে 36, 48, 60 দ্বারা বিভাজ্য করলে যথাক্রমে 23, 35, 47 এই তিনটে তোমাদের অবশিষ্ট হিসাবে থাকবে। দেখো আরেকবার বলে দিচ্ছি, তিনটে সংখ্যা দ্বারা বিভাজ্য করে তিনটে আমার অবশিষ্ট এসছে। এক্ষেত্রে কি করব? তাদের ডিফারেন্সগুলো বার করে নেব। 36 দিয়ে ভাগ করলে 23 ডিফারেন্স আসে, 23 অবশিষ্ট আসে। তাহলে 36 মাইনাস 23 মানে হলো 13। 48 মাইনাস 35 13, 60 মাইনাস 47 13। তাহলে 13 কমন ডিফারেন্স আসছে। এবার 13 কমন ডিফারেন্স কখন আসবে? যদি ওদের তিনজনের দ্বারা এই 36, 48, 60 দ্বারা একটা কমন নাম্বার বের করা যায়, যেটা তিনটে দ্বারাই বিভাজ্য। তাহলে এলসিএম করলে পরে সেই সংখ্যাটা আসবে। এলসিএম বা লসাগু করার পর আসছে 720। সেই সংখ্যাটা থেকে এই কমন যে 13, এইটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে পরে ওই প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা ডিফারেন্স আসবে। আর যদি যোগ করে দিই 13, তাহলে অঙ্কটা যদি 13 থাকতো, 13 অবশিষ্ট থাকবে প্রত্যেকের ক্ষেত্রে, তাহলে পরে আমি যোগ করতাম। কিন্তু যোগ করিনি। কেন করিনি? কারণ এক্ষেত্রে 13 নেই, এখানে 13 ডিফারেন্স। তাহলে 36 থেকে 13 কম আসতে হবে। তাহলে কি করতে হবে? সেই সংখ্যাটা 720 থেকে 13 বিয়োগ করে দিলে তাহলে পরে আমার 23 আসবে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখব। নিম্নোক্ত কোন সংখ্যাটি ভুল সেটা নির্ণয় করো। দেখো প্রথমে রয়েছে 137, তারপর
274, তারপর 411। আচ্ছা, 137 থেকে 274-এর ডিফারেন্স কত? এদের ডিফারেন্স হলো 137। 274 থেকে 411 এরও ডিফারেন্স হলো 137। এটার ডিফারেন্স এটাও 137, এটার ডিফারেন্স 135 হয়ে যাচ্ছে না? 108 আর 6 14, 136 হয়ে যাচ্ছে। এটার হয়ে যাচ্ছে 138। 138, তার মানে এইটা যদি 137 হয়ে যেত, মানে 684 না হয়ে 685 হলে পরে এইটা 137 হয়ে যেত। তার মানে এটা ঠিকই আছে, 822টা ঠিকই আছে, শুধু এই 684 যেটা, এটা 685 হতে হতো। ঠিক, তাহলেই সঠিক পুরো সিস্টেমটা একদম লাইনে চলে আসতো। তাহলে প্রথম ব্রেকআপ হয়েছে 136 যোগ হয়ে, যেটা ভুল হয়েছে সেটাই ভুল, 684, এটা 685 হতে হতো। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখব। নিম্নোক্ত কোন কমিটি গঠন করা হয় দারিদ্র্য রেখা নির্ণয় করার জন্য? দেখো, দারিদ্র্য রেখা বা পভার্টি লাইন বিবেচনা করার জন্য কোন কমিটি গঠন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের লাকডালা কমিটি। এই ধরনের কমিটিগুলোর একটু নাম মনে রাখতে হয়, ইম্পর্টেন্ট, যেগুলো আমি পরপর সব শিখিয়ে দেবো। লাকডালা কমিটি কত সালে গঠন হয়? এটা এসআই যারা পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট। 1993 সালে। 1993 সালে লাকডালা কমিটি গঠন হয় দারিদ্র্য রেখা বা পভার্টি লাইন বিবেচনা করার জন্যে, মেজারমেন্ট করার জন্যে। চলো পরের প্রশ্ন দেখব। ভারতের পার্লামেন্ট কী নিয়ে গঠিত? খুব ভালো প্রশ্ন। পার্লামেন্ট কী নিয়ে গঠিত এটা জানতে হবে। লোকসভা রাজ্যসভা থাকলে সবাই সেটাই মেরে দিয়ে চলে আসে, সেটাই সঠিক উত্তর ভাবে, কিন্তু সেটা সঠিক উত্তর নয়। রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা এই তিনটে নিয়ে গঠিত হয় আমাদের ভারতের পার্লামেন্ট। রাষ্ট্রপতিকে বাদ দিলে কিন্তু হবে না। রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা এই তিনটেকে নিয়ে ভারতের পার্লামেন্ট গঠিত হয়। ভারতের পার্লামেন্ট কত নম্বর আর্টিকেলে বলা আছে? ভারতের পার্লামেন্ট রয়েছে 75 নম্বর আর্টিকেল, 75। ঠিক, চলো পরের প্রশ্ন দেখব। ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, যেটা মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম আগে নাম ছিল, বর্তমানে নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম। এটা কবে চালু করা হয়? এটা চালু করা হয় 2006 সালে। খুব ভালো প্রশ্ন। এটা মনে হতে পারে এই ধরনের প্রশ্ন তো দেখিনি, কিন্তু এই ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়। ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম এটা চালু হয় 2006 সালে। চলো পরের প্রশ্ন দেখব। এই ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম যেটা, তার আওতাতেই কিন্তু 100 দিনের যে কাজ বর্তমানে গ্রামে গ্রামে চালু রয়েছে, সেই 100 দিনের কাজ কিন্তু এই স্কিমের ভিত্তিতেই করা হয়। ঠিক, এবার আর একটা ম্যাথ থেকে প্রশ্ন রয়েছে, কত সময়ে 5% সুদের হারে 500 টাকা থেকে 625 টাকা হবে? দেখো, আমার 5% সুদের হারে 500 থেকে 625 হতে হবে, তার মানে এটা সরল সুদের বলা রয়েছে। সরল সুদ আমরা কীভাবে বার করি? পি মানে হলো যে টাকাটা মূলধন, 500 মূলধন রয়েছে, আর মানে রেট অফ পার্সেন্টেজ বা সুদের হার কত রয়েছে? 5। এবার পি বাই 100 এইটা লিখি আমরা সরল সুদ, বাই 100 সমান, আমরা সরল সুদ এখানে কত পাচ্ছি? 625 মাইনাস 500, তার মানে 125 পেয়ে যাচ্ছি। ঠিক, এবার এই 100 এই 0 কেটে গেল, তার মানে 25t সমান 125। টি সমান কত হবে? টি সমান হয়ে যাবে 5। 125 মানে হলো 5। তার মানে 5 বছরে 5% সরল সুদে 500 টাকা থেকে 625 টাকা হবে। তাহলে 5 বছর আমার উত্তর হয়ে গেল। ঠিক, চলো পরের প্রশ্ন দেখব। শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করতে দেওয়া রয়েছে 6:252, তাহলে 11 কত হবে? খুব ভালো প্রশ্ন। দেখো, 6:252, 6-এর কিউব মানে 216। এখান থেকে আমরা একটা লিঙ্ক বের করতে পারি। 6-এর কিউব সমান হলো 216। 216-র সাথে 36 যোগ করলে হয় 252। 36 মানে কত? 36 মানে হয়ে গেল, এটা মানে হয়ে যাবে 6-এর স্কোয়ার। ঠিক, তার মানে 6-এর কিউব
প্লাস 6 দেওয়া রয়েছে, তার মানে এই 11 সেই একই হবে, 11³ প্লাস 11 11³ মানে হলো 1331, আর 11 মানে 121, তাহলে যোগ করলে কত হবে 1452। 1452 অপশান ঘয়ে রয়েছে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল 1452। আশা করি বুঝতে পেরেছো। প্রথমে যেটা রয়েছে 6:252, প্রথমে আমি কি দেখে নিলাম, 6 মানে 216, 216 সাথে যখনই 252 ডিফারেন্স করছি সেটা 36, 36 মানে 6 তাহলে 6³ 6 রয়েছে, তাহলে 11 দিয়ে কত হবে 11³ প্লাস 11 11³ মানে 1331, 11 মানে 121, যোগ করলে 1452 হচ্ছে, সঠিক উত্তর এটাই হয়ে যাবে। চলো পরের প্রশ্ন দেখব, ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। নেপালের রাজধানী কাঠমান্ডুতে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত। মানে কাঠমান্ডু, আমাদের দিল্লির যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটার নাম হলো ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঠিক আমাদের রাজধানীতে যেটা রয়েছে। সেরকমই নেপালের রাজধানীতে যে এয়ারপোর্ট রয়েছে সেটার নাম হলো ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চলো পরের প্রশ্ন দেখব, সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো যেটা 3, 4, 5, 6, 8 দ্বারা বিভাজ্য। দেখো এটার ক্ষেত্রে নর্মাল আমরা কি করব, লসাগু নেব, 3, 4, 5, 6, 8। এবার প্রথমে 2 দিয়েই নিই, 2 দিয়ে নিলে পরে এইটা 2 যাচ্ছে, এটা 5 থেকেই যাবে, 3, 4। আবার দেখো 2 আর একটা যাবে, 2 এটা 3 থেকে যাবে, এটা 1 হবে, এটা 5, এটা 3, এটা 2, ঠিক। এরপর দেখো 3 নিলে পরে কি হয়, এটা 1 হয়ে যাবে, এটা 1 ছিল, এটা 5, এটা 1, এটা 2। তাহলে দেখো 2 2 পূর্ণবর্গ মানে কি, প্রত্যেকটা সংখ্যার ডবল গুণ থাকবে, ঠিক। তাহলে 2 রয়েছে, আর প্রত্যেকটা দেখো 3, 5 আর 2 এগুলো একটা রয়েছে, তার মানে 3, 5, 2 দিয়ে আমাকে গুণ করতে হবে, ঠিক। এই এর লসাগু কত আসছে, লসাগু সেটাও একবার বার করে নিতে হবে। লসাগু হয়ে যাবে 2 2 4, 3 4 12, 5 12 60, 60 × 2 মানে 120, 120 লসাগু আসছে। এবার আমাকে কত দিয়ে গুণ করতে হবে, এটা তো জোর রয়েছে তো এটা বাদ হয়ে যাবে। এবার 3, 5 আর 2, 3 5 15, 15 আর 2, 15 আর 2 30 গুণ করতে হবে। তাহলে সংখ্যাটা কত হয়ে যাবে, সংখ্যাটা হয়ে যাবে 120 × 30, 120 × 30 মানে 3600, ঠিক। 3600 দেখো 60 স্কোয়ার, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ করতে গেলে কি বললাম, যে প্রথমে লসাগু করে নিতে হবে এবং দেখে নিতে হবে যে কোন সংখ্যাগুলো জোড় সংখ্যায় রয়েছে, যেগুলো জোড় সেগুলো বাদ, যেগুলো জোড় নেই সেই সংখ্যাগুলো দিয়ে গুণ করতে হবে। এখানে জোড় রয়েছে 2 এর একটা কাপল জোড় রয়েছে, কিন্তু একটা সিঙ্গেল রয়েছে, তার মানে একে কাপল করতে গেলে আরেকটা 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 120 × 2 গুণ করলাম। এবার 5 দেখো একটাই রয়েছে, তার মানে আবার 5 দিয়ে গুণ করলাম। আবার একটা 3 একা রয়েছে, তাহলে 3 দিয়ে গুণ করলাম। তাহলে 120 × 2 মানে 240, 240 × 5 মানে 1200, 1200 × 3 মানে 3600, সঠিক উত্তর হয়ে গেল 3600। আশা করি বুঝতে পারছো, কোনো রকম সমস্যা হচ্ছে না। সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম, এটা শুধু গবেষণা কেন্দ্র লেখা আছে, এটা হবে প্রথম বজ্র গবেষণা কেন্দ্র কোথায় স্থাপিত হবে, এখনো হয়নি, কোথায় স্থাপিত হবে, ওড়িশার বালেশ্বরে তৈরি হবে ভারতের প্রথম বজ্র গবেষণা কেন্দ্র, ঠিক। বজ্র গবেষণা কেন্দ্র প্রথম কোথায় চালু হবে, আমাদের ওড়িশার বালেশ্বরে তৈরি হবে। এটা অবশ্যই মনে রাখবে, এটা একদম ভারতবর্ষের প্রথম কিন্তু বজ্র গবেষণা কেন্দ্র। চলো পরের প্রশ্ন দেখব, কর্ণাটকের সম্প্রতি তৈরি হওয়া 31তম জেলা কোনটি? দেখো তার মানে এখান থেকে জানতে পেরে গেলে কর্ণাটকে বর্তমানে 31টা জেলা রয়েছে। এই 31টা জেলার মধ্যে লাস্ট জেলা কোনটি, মানে 31তম জেলা কোনটিকে তৈরি করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে বিজয়নগর। বিজয়নগর বলে আগে কোনো রকম জেলা ছিল না, বর্তমানে এটা একটা জেলা করা হয়েছে। এটাই হলো লাস্ট বা সম্প্রতি যে জেলা তৈরি করা হয়েছে 31তম, সেটি হলো বিজয়নগর। চলো পরের প্রশ্ন দেখব। 25টা প্রশ্ন হয়ে গেছে।
আশা করছি অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে ইনপুট দিতে পারলাম। আলমা ম্যাটার চ্যানেলে যা যা নতুন ভিডিও আসবে প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখবে, তোমরা উপকৃত হবে অবশ্যই। আমি কিন্তু সাজেশন 100% সাজেশন দিয়ে দেবো। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ, বাই।